Welcome to Swagata's Way of Knowledge. নমস্কার বন্ধুরা, আগের দিনের কথার মতো আমি আবার চলে এসেছি তোমাদের কাছে শতকরা অনুশীলনীর কতগুলো অঙ্ক করিয়ে দেবো তোমাদের। চলো তবে শুরু করা যাক। অনুশীলনী 4-2। 4-2তে কি বলা হচ্ছে না 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো আলাদা আলাদা একক রয়েছে, একটা হচ্ছে গ্রাম, একটা হচ্ছে কিলোগ্রাম। যখনই কোনো অঙ্কতে দুটো আলাদা একক থাকবে আমাদের প্রথম কাজ হচ্ছে যে কোনো একটা এককে আমাদের নিয়ে আসা, অর্থাৎ দুটো যে মান দেওয়া আছে দুটো মানের একক এক হবে। অর্থাৎ আমরা প্রথমে কি করব না 17 কিলোগ্রামটাকে আমরা আগে গ্রামে প্রকাশ করে নেব। তাহলে আমরা জানি 17 কিলোগ্রাম মানে হচ্ছে 17,000 গ্রাম। এরপর কি চেয়েছে না 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত। তাহলে আমরা কি করে বার করব না 17,000 গ্রামের মধ্যে 85 গ্রাম, তাহলে 1 গ্রামের মধ্যে হচ্ছে 85 বাই 17,000 গুণিতক 100 গ্রামের মধ্যে বার করতে হবে, কেননা যেহেতু আমাদের শতকরা চেয়েছে। তাহলে 85 বাই 17,000 গুণিতক 100 গ্রাম। তাহলে আমরা এখান থেকে পেতে পারি হচ্ছে 1-2। এবার আমাদের উত্তর কি চেয়েছে না 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত। তাহলে আমরা উত্তর লিখব যে 85 গ্রাম 17 কিলোগ্রামের 1/2%। নয় আমরা 1/2% লিখতে পারি, বা আমরা কি লিখতে পারি শতকরা 12 1/2। তাহলে আমাদের যে কোনো একটা লিখবো যে 85 গ্রাম 17 কিলোগ্রামের 1/2 অংশ, অথবা শতকরা 1/2। কেননা এটা আমরা জানি যে শতকরার সঙ্গে কখনো শতাংশ এই চিহ্নটা ব্যবহার হয় না। ঠিক আছে, সাতের দাগে অঙ্কটা হচ্ছে হৃদয়পুরের একটি কারখানাতে আগে দৈনিক 1500টি করে বোতল তৈরি হতো, এখন সেখানে তৈরি হয় 1695টি বোতল। বলা হয়েছে যে কাঁচের কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি হয়েছে। তাহলে বলতে হবে যে আগে কত হতো আর এখন কত হয়েছে। তাহলে এখন আগে বলা হয়েছে 1500টা হতো, এখন বলেছে 1695টা হয়েছে। তার মানে উৎপাদন বৃদ্ধি পেয়েছে। তাহলে উৎপাদন বৃদ্ধি পেয়েছে কত হবে না আমাকে 1695 থেকে যদি আমি 1500 বিয়োগ দিই তাহলে হবে 195টি বোতল বেশি উৎপাদিত হচ্ছে বর্তমানে। ঠিক আছে, তাহলে আমাকে বার করতে হবে কি শতকরা। শতকরার কথা অর্থ হচ্ছে 100তে। তাহলে যখনই আমরা শতকরা বার করব তখন কি করে বার করব না আগে যে উৎপাদনটা হতো তার থেকে এখন মোট কত বেড়েছে সেই দুটোকে নিয়ে আমাদের হিসাবটা করতে হবে। তাহলে আমাদের হচ্ছে 1500টি বোতলের মধ্যে বেড়েছে 195টি। তাহলে একটি বোতলের মধ্যে বেড়েছে 195 বাই 1500টি। তাহলে শতকরা বৃদ্ধি পেয়েছে কত জানতে চেয়েছে, শতকরা মানে হচ্ছে 100। তাহলে শতকরা 100-র মধ্যে হচ্ছে 195 বাই 1500 ইন্টু 100। এবার এই দেখো এখানে দুটো শূন্যর সঙ্গে দুটো শূন্য যদি আমরা কাটি তাহলে হচ্ছে এখানে হচ্ছে 13, তাহলে হচ্ছে 13। তাহলে উৎপাদন শতকরার কত বৃদ্ধি পেয়েছে না উত্তর হবে উৎপাদন, আমি শতকরাটাই লিখছি, উৎপাদন শতকরা 13 বৃদ্ধি পেয়েছে। তাহলে এই ধরনের অঙ্কে যখনই আগের থেকে এখন কত বৃদ্ধি পেয়েছে এটা জানতে চাওয়া হবে, তখন আগের হিসাবটা অর্থাৎ আগে কত উৎপাদন হতো, আগে 1500 উৎপাদন হতো, এই 1500টাকে নিয়ে 1500টার মধ্যে কত বেড়েছে, কি পরিমাণ বেড়েছে সেইটাকে নিয়ে অঙ্কটা করতে হবে। ঠিক আছে, 10-এর দাগের অঙ্কে কি বলা হয়েছে না একটি বর্গক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলো, তাহলে ক্ষেত্রফল কত বাড়লো। বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা জানি যে দৈর্ঘ্য প্রস্থ দুটোরই একক সমান হয়।
যখন এখানে কোনো অঙ্কতে কোনো একক দেয়া থাকবে না, অর্থাৎ সেন্টিমিটার মিটার এরকম কোনো থাকবে না, তখন আমরা এটাকে একক হিসেবে ধরে নিচ্ছি। তাহলে ধরে নিচ্ছি যে ক্ষেত্রফল হচ্ছে, আমরা কি জানি না, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণিতক দৈর্ঘ্য বর্গ একক। এবার একটি বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি 100 একক। ঠিক আছে, তাহলে কেন আমরা একক ধরছি না, যেহেতু এখানে কোনো মিটার সেন্টিমিটার কিছু নেই, সেই জন্য আমরা এখানে একক হিসেবে ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রফল হবে 100 গুণ 100 বর্গ একক। 100 গুণ 100 বোঝা গেল, কারণ এখানে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ সমান হয় বর্গক্ষেত্রে, সেই জন্য বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 100 গুণ 100 বর্গ একক। 100 গুণ 100 যদি বর্গ একক হয় তাহলে হবে 10,000 বর্গ একক। এটা হচ্ছে আগের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এবার কি বলেছে, এবার বলা হয়েছে যে বর্গক্ষেত্রের একটি বাহুর বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহু 10% বাড়ানো হলো। 10% মানে হচ্ছে 110 বাড়ানো হয়েছে। যেহেতু আমরা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 100 ধরে নিচ্ছি, তাহলে ধরে নিচ্ছি যে এখন একটি বাহুর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে তোমার 100 যোগ 10 একক সমান হচ্ছে 110 একক। আবার বলছি, যখন কোনো একক দেয়া থাকবে না তখন আমাদের এই একক শব্দটা ব্যবহার করতে হবে। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বর্তমান এই শব্দটা লিখবো, কেননা এটা আগের ক্ষেত্রফল, এটা হচ্ছে বর্তমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। যদি আমরা বার করি তাহলে আমরা এখন পেয়েছি কত, 110। এক একটা বাহুর দৈর্ঘ্য 110, তাহলে 110 গুণিতক 110 বর্গ একক করলে আমার আসবে 12,100 বর্গ একক। তাহলে এটা বর্তমানে পাওয়া গেছে, আর আগে ছিল এইটা। তাহলে আমাদের বলেছে শতকরা কত বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পাওয়া মানে কি না, আমাদের পুরনো থেকে নতুন, বা যেহেতু এখানে এখন বর্তমানটা বেড়েছে, তাই বেড়েছে কত বাড়লো, সেটার জন্য হচ্ছে আমাদের নতুন যে বর্গক্ষেত্রটা পেয়েছি তার থেকে পুরনো যে বর্গক্ষেত্র সেটাকে আমাকে যদি আমি বিয়োগ দেওয়ার পর হচ্ছে 2,100 বর্গ একক। এবার কি বলেছে, 2,100 বর্গ একক হচ্ছে বেড়েছে। এবার কি বলেছে না, শতকরা কত বাড়লো। তার মানে আমরা আবার কিভাবে হিসাব করব না, পুরনোর সঙ্গে পুরনো যে বর্গ একক ছিল তাতে বেড়েছে হচ্ছে 2,100 বর্গ একক, তাহলে শতকরা অর্থাৎ কত না 100-তে। তাহলে 10,000 বর্গ এককে বেড়েছে 2,100 বর্গ একক। অতএব 1 বর্গ এককে বেড়েছে 2,100 বাই 10,000 বর্গ একক, তাহলে 100 বর্গ এককে বেড়েছে 10,000 গুণিতক 100 বর্গ একক। তাহলে আমরা যদি এখানে, তাহলে দেখো সব এই 100-র সাথে এই 0 সব কেটে গিয়ে হচ্ছে 21। অতএব ক্ষেত্রফল বেড়েছে 21%। ঠিক আছে, এবার যে অঙ্কটা হচ্ছে সেটা হচ্ছে 12 দাগের অঙ্ক। এই 12 দাগের অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা একটু ভালো করে বুঝতে হবে। না, চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে। অর্থাৎ ধরো, যখন কোনো জিনিসের দাম বাড়ে তখন অবশ্যই আমাদের খরচাও বেড়ে যায়, কিন্তু আমরা চাইছি যে খরচাটাকে অপরিবর্তিত রাখতে, অর্থাৎ আগে যা খরচা হতো এখনো সেই রকম খরচাই হবে। তাহলে আমরা এখানে দুটো জিনিস ধরছি যে চিনির মূল্য যদি 100 ছিল, ধরে নিচ্ছি 100 টাকা ছিল, তাহলে যদি 20% বাড়ে, তাহলে 20% মানে কি 100, তাহলে বর্তমান চিনির মূল্য হবে 100 যোগ 20, তার মানে হচ্ছে 120 টাকা। ঠিক আছে, এরপরে কি হচ্ছে না, বলছে যে মাসিক যে খরচ, চিনির যে খরচা সেটা অপরিবর্তিত রাখতে চাই। আমরা ধরছি যে মাসিক খরচ হয় 100,
মাসিক খরচটাকেও আমরা ধরে নিচ্ছি 100। তাহলে 120 টাকায় যখন খরচা হতো, চিনির মূল্য হয় 120 টাকা, যখন চিনির মূল্য হয় তখন খরচা হয় 100। অতএব 1 টাকা চিনির মূল্য হলে খরচা হবে 100 বাই 120। তাহলে শতকরা মানে হচ্ছে 100। তাহলে 100 টাকায় করতে গেলে আমাকে হচ্ছে 120 বাই 100, 2 দিয়ে যদি কাটাবো 2, তার মানে হচ্ছে 250 বাই 3। তাহলে এখন এক খরচা কমে হয়েছে, শতকরা কমে হয়েছে 250 বাই 3। এবার কি বলা হচ্ছে না, আগে আমাদের মাসিক খরচা ছিল 100, এখন হয়েছে 250 বাই 3। তাহলে এখন কত কমেছে খরচ? এখন খরচ কমেছে, আগে যেটা ছিল 100 তা থেকে আমরা 250 বাই 3 যদি বাদ দিই তাহলে হচ্ছে 300 বাই 250 বাই 3 মানে হচ্ছে 50 বাই 3 সমান সমান হচ্ছে 16.2। তাহলে চিনির ব্যবহার কত কমাতে হবে? না, চিনির ব্যবহার বা যেটা চিনির খরচ সেটা হচ্ছে 16.23% কমাতে হবে। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট বলে আমি আর একবার তোমাদের এটা বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে ধরে নিচ্ছি যে চিনির মূল্য ছিল 100 আর চিনির খরচাও হতো 100। যেহেতু আমাদের কোনো চিনির হিসেব, খরচার কোনো হিসেব দেওয়া নেই, তাই জন্য আমরা এখানে 100 ধরে নিচ্ছি। চিনির মূল্য 20% বেড়েছে বলে এখানে হচ্ছে 100 যোগ 20, তার মানে হচ্ছে 120 টাকা। তাহলে আমরা জানছি যে 120 টাকা হচ্ছে চিনির মূল্য হচ্ছে, আর খরচা হচ্ছে চিনির 100। এবারে আমরা কি করবো না, শতকরায় হিসাব করে বার করছি বলে হচ্ছে 100 বাই 120 ইন্টু 100, তাহলে হচ্ছে 250 বাই 3। তাহলে আগে হচ্ছিল খরচা ধরে নিয়েছিলাম 100 খরচা হতো, এখন খরচা কমিয়ে আমাদের খরচা হচ্ছে 250 বাই 3। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে 16.23। তাহলে এখন চিনির খরচা 16.23% কমাতে হবে। এই অঙ্কটা কিন্তু খুব ভালো করে করবে, কারণ এইরকম ধরনের অঙ্ক পরীক্ষাতে অবশ্যই দেখবে একটা না একটা আসবে। ঠিক আছে, 15 দাগের অঙ্ক, এই 15 দাগের অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, কি বলেছে না, একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন, বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তিনি ভোটের শতকরা কত ভোট পেয়েছেন? তাহলে 80% ভোট দিয়েছেন না, টোটাল ভোটার সংখ্যা যা, ধরো একটা গ্রামে যদি ধরো 500 জন লোক থাকে, তার মধ্যে হয়তো 80% ভোট দিয়েছে, কিন্তু আমাদের এখানে অঙ্কটাতে কোনো সংখ্যা দিয়ে দেয়নি। যেহেতু কোনো সংখ্যা দিয়ে দেয়নি, তাই জন্য আমরা ধরে নিচ্ছি যে মোট ভোটার সংখ্যা কত। আমি বারবার বলছি যে যখনই এই অঙ্কতে বা শতকরার অঙ্কতে কোনো কিছু দেয়া থাকবে না অথচ শতাংশ থাকবে, তখন তোমরা অবশ্যই 100 ধরে নেবে। তাহলে 100 ধরে নিয়ে অঙ্কগুলো করতে ভীষণ সুবিধা হবে এবং তাড়াতাড়িও হবে। তাহলে ধরে নিচ্ছি যে মোট ভোটার সংখ্যা ছিল 100 জন, তাহলে 80% ভোট দিয়েছে। তাহলে কতজন ভোট দিয়েছে? না, ভোট দিয়েছে 80 জন। কেননা যেহেতু 80% বলা হয়েছে, শতাংশ মানেই হচ্ছে 100তে। যদি 100 জন লোক টোটাল ভোট দেয় তাহলে 80 মানে ভোটার সংখ্যা হয়, তাহলে 80 জন ভোট দিয়েছে। এবার কি বলেছি না, বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% পেয়েছে। প্রদত্ত ভোট বলতে না, প্রদত্ত ভোট বলতে হচ্ছে এই যে ভোটটা পড়েছে, মানে 80 জনের মধ্যে সে 65% ভোট পেয়েছে। তাহলে আমরা ধরে নিচ্ছি 65% মানে হচ্ছে 100 জনের মধ্যে বা এরম ভাবে লিখতে পারি যে 100 জন ভোটারের মধ্যে ভোট পেয়েছেন 65, কেননা এটা 65% বলা হয়েছে, 65টি ভোট পেয়েছে। তাহলে যদি একজন ভোটার হয় তার মধ্যে ভোট পেয়েছে 65/100। আমাদের বলেছে কি না 80 জনের মধ্যে, কেন না যেহেতু এখানে 80% ভোট পড়েছে, তাই জন্য 80 জন ভোটারের মধ্যে তিনি ভোট পেয়েছেন হচ্ছে 65/100 ইন্টু 80। যখনই দেখবে কোনো অঙ্কে শূন্য থাকবে, আগে এই শূন্যর সাথে শূন্যগুলো কেটে দেবে।
তাহলে দেখবে তোমাদের অঙ্ক করতে অনেক সুবিধা হবে। এবার যদি 5 দিয়ে কাটি, 5 জনে 5 তারে 65, এটা 4, 4 তারাও 52, 52টি ভোট পেয়েছে। অর্থাৎ তিনি শতকরা 52 ভোট পেয়েছেন। ঠিক আছে, বোঝা গেল? এই অঙ্কটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটাও কিন্তু ভালো করে করবে। আচ্ছা, 16 দাগের অঙ্কটা হচ্ছে, এটাই হচ্ছে তোমাদের আজ করে দেওয়ার শেষ অঙ্ক। এই অঙ্কটাও খুব ভালো করে করবে। সেটা হচ্ছে, এবছরে নন্দলাল উচ্চ প্রাথমিক বিদ্যালয় পরীক্ষার্থীদের 85% বাংলায়, 70% অঙ্কে এবং 65% উভয় বিষয়ে A+ পেয়েছে। মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 120 জন হলে উভয় বিষয়ে A+ পেয়েছে কতজন, শুধু বাংলায় পেয়েছে A+ কতজন, শুধু অঙ্কে A+ পেয়েছে কতজন, আর উভয় বিষয় A+ পায়নি কতজন, এইটা তোমাদের জানতে চেয়েছে। তা অঙ্কটা শুরু করার আগে একটা কথা বলছি, আমি এই অঙ্কটাতে না পুরোপুরি করবো না, একটু করবো, কারণ যেহেতু জায়গাটা কম আছে। ঠিক আছে, তাহলে 85% যদি বাংলায় পায়, আর এখানে দেখো মোট পরীক্ষার্থী দিয়ে দেওয়া হয়েছে 120 জন, তাহলে বাংলায় A+ পেয়েছে কতজন না 85/100 ইন্টু 120 জন। তোমাদের নিশ্চয়ই বলতে হবে না যে ঐকিক নিয়ম করে আমরা এটা পেয়েছি, যে 100-র মধ্যে 85 জন, তাহলে একে কত, তাহলে 120-তে কতজন। তাহলে এখানে হচ্ছে 5 দুগুণে 10, 5 17, 102 জন হচ্ছে বাংলায় A+ পেয়েছে। অঙ্কে A+ পেয়েছে হচ্ছে 70/100 সমান 120 জন, 84 জন। ঠিক আছে, এরপর হচ্ছে উভয় বিষয় A+ পেয়েছে হচ্ছে 65/100 ইন্টু 120 জন, তাহলে হচ্ছে 78 জন। তাহলে আমাদের কি কি হলো না, বাংলায় শুধু A+ পেয়েছে 102 জন, অঙ্কে পেয়েছে 84 জন, আর উভয় বিষয়ে পেয়েছে 78 জন। এবারে বলেছে যে ধরো এই যে 78 জন উভয় বিষয়ে পেয়েছে, এরা বাংলাতেও পেয়েছে অঙ্কেতেও পেয়েছে, আর বাংলাতে মোট পেয়েছে 102 জন। তাহলে আমরা বার করব যে শুধু বাংলায় কজন পেয়েছে। শুধু বাংলায় পেয়েছে A+ কতজন না 102 জন হচ্ছে বাংলায় পেয়েছে মোট, তার থেকে 78 জন পেয়েছে বাংলাতে প্লাস অঙ্কতে। তাহলে শুধু বাংলাতে পেয়েছে 102 থেকে আমরা যদি 78 বাদ দিই, তাহলে হচ্ছে 24 জন। ঠিক আছে, এবার দেখো, ধরো এখানে একটা ছোট্ট হিসাব করে দেখিয়ে দিচ্ছি, যে ধরো বাংলায় পেয়েছে হচ্ছে 102 জন, 78 জন হচ্ছে বাংলা প্লাস অঙ্ক। তাহলে আমি যদি এখান থেকে বাদ দিই, তাহলে এরা কি হচ্ছে না, এরা হচ্ছে টোটাল বাংলায় পেয়েছে, এটা বাংলা অঙ্কে পেয়েছে, তাহলে শুধু বাংলায় কজন পেয়েছে না, এটা থেকে এটা বাদ দিলে যেটা হবে সেটা হচ্ছে তারা শুধু বাংলায় পেয়েছে, তারা বাংলা অঙ্ক দুটোতেই পায়নি, যে কোনো একটা বিষয়ে পেয়েছে। শুধু অঙ্কে পেয়েছে A+ কি না, টোটাল অঙ্কে কজন পেয়েছে না 84 জন। 84 জন থেকে 78 জন যদি আমি বাদ দিই, তাহলে 84 জন থেকে 78 জন বাদ দিলে হচ্ছে 6 জন। তাহলে এই 6 জন হচ্ছে শুধুমাত্র অঙ্কেতে A+ পেয়েছে। তাহলে এবার A+ কারা কারা পেয়েছে, শুধু অঙ্কে পেয়েছে 6 জন, শুধু বাংলায় পেয়েছে 24 জন, আর উভয় বিষয়ে A+ পেয়েছে হচ্ছে তোমার 78 জন। তাহলে মোট A+ পেয়েছে হচ্ছে, তিনটাকে আমরা যোগ করব, কোনটা কোনটা না 24 জন, 6 জন আর 78 জন, এইগুলোকে যদি আমি যোগ করি, তাহলে আমাদের পাবো হচ্ছে 108 জন। তাহলে এই 108 জন কোনো না কোনো বিষয়ে A+ পেয়েছে। যেমন 24 জন পেয়েছে বাংলাতে, 6 জন পেয়েছে অঙ্কতে, 78 জন পেয়েছে উভয় বিষয়। তাহলে বাকি কতজন A+ পায়নি, বাকি A+ পায়নি হচ্ছে
তাহলে কত আমার টোটাল ছাত্র সংখ্যা ছিল না 120। 120 থেকে আমরা যদি 108 জনকে বাদ দিই তাহলে আমার হচ্ছে 12 জন। তাহলে 12 জন আমার এ প্লাস পাইনি। তাহলে আমরা এখানে কি কি উত্তর পেলাম না উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে কতজন না উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে হচ্ছে 78 জন। এটা হচ্ছে তাহলে আমাদের 1 নম্বরের উত্তর। 2 নম্বরের উত্তর কি না শুধু বাংলায় এ প্লাস পেয়েছে কতজন না শুধু বাংলায় এ প্লাস পেয়েছে 24 জন। এটা হচ্ছে আমাদের 2 নম্বরের উত্তর। 3 নম্বরের উত্তর কি না শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে কতজন না শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে 6 জন। আর উভয় বিষয়ে এ প্লাস পাইনি কতজন না উভয় বিষয়ে এ প্লাস পাইনি হচ্ছে 12 জন। এইটা হচ্ছে 4টে উত্তর। যেহেতু এখানে আমার জায়গাটা কম বলে আমি এরকম ভাবে উত্তরগুলো দিয়ে দিলাম, তোমরা কিন্তু আলাদা আলাদা করে উত্তরগুলো লিখে দেবে। হচ্ছে 17 দাগের অঙ্ক। এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? মানে শেষের দিকের অনেক সবকটা অঙ্কই খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পেল, তাহলে আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তিত হলো? এবার এবার তোমরা নিজেরাই ভাবো যে এখানে কিন্তু কোনো বেতনের কথা বলে দেওয়া নেই, কি আছে না শতকরা দেওয়া আছে। তাহলে আমি তোমাদের কি বলেছিলাম যে যখন কোনো মূল্য বা কিছু না দেওয়া থাকবে অথচ শতকরা তো তোমাদের দেওয়া থাকবে, তখন তোমাদের কি ধরে নিতে হবে না 100 ধরে নিতে হবে। না আমি তাহলে কি ধরে নিচ্ছি না আমিনা বিবির বেতন ধরে নিচ্ছি যে আমিনা বিবির বেতন ছিল বেতন এরম ধরনের অঙ্ক তোমরা অন্যরকম করে প্র্যাকটিস করতে পারো। বেতন ছিল 100 টাকা, তাহলে যদি 20% বৃদ্ধি পায় তাহলে বৃদ্ধি পেয়ে বেতন হবে কত নিজেরাই বলতে পারবে। বৃদ্ধি পেয়ে বেতন হবে এখন কত হবে না 100, তার সঙ্গে 20 টাকা যোগ করলাম তাহলে হচ্ছে 120 টাকা। তাহলে এবার হ্রাস পেয়ে তার কত হবে না হ্রাস পেয়ে তার বেতন হবে 100 মাইনাস 20, কেন 20% হ্রাস পেয়েছে 80 টাকা। কেন এবার হচ্ছে না 100 টাকায় তার বেতন হয় 80 টাকা, তাহলে 1 টাকায় তার বেতন হয় 80/100। কেননা এখানে কেন আমি আবার 20 করলাম না ধরে নিচ্ছি 20% হ্রাস পেয়েছে, তার মানে 100তে যদি 20 টাকা হ্রাস পায় তাহলে তার হ্রাস পাওয়ার পরে হয়েছে 100 মাইনাস 20 তার মানে 80 টাকা। তাহলে ধরে নিচ্ছি যে আগে তার বেতন 100 টাকা ছিল, হ্রাস পেয়ে হয়েছে 80 টাকা, 1 টাকায় কত হয়েছে তাহলে কত বেতন বেড়ে কত হয়েছিল 120 টাকা। তাহলে 120 টাকায় তার বেতন হবে হচ্ছে 80/100 ইন্টু 120। তাহলে আগে শূন্যগুলো যখনই শূন্য পাবে শূন্যগুলোকে কেটে দেবে, তাহলে কি হবে তোমাদের হিসাব এবং শূন্য কখন কাটবে না এই পাশাপাশি শূন্য কিন্তু কাটা যায় না, ওপর নিচে শূন্য কাটবে। ওপর নিচে শূন্য কাটলে 96, 8 বারং 96, তাহলে 96 টাকা হচ্ছে কি হবে না 96 টাকা হচ্ছে তার বর্তমান মাইনে হয়েছে বা বেতন হয়েছে। তাহলে এই জায়গাটা তোমাদের আরেকবার বলে দিচ্ছি যে ধরে নিচ্ছি আমিনা বিবির বেতন ছিল 100 টাকা, প্রথমে 20% বৃদ্ধি পেয়েছে, 20% বৃদ্ধি পেয়ে হচ্ছে 120 টাকা। এরপরে কি বলেছে পরে 20% হ্রাস পেল, আবার ধরে নিচ্ছি যে তার মাইনে ছিল 100, তারপরে তার মাইনে যদি 20 টাকা হ্রাস পায় তাহলে হচ্ছে 80 টাকা হয়েছে। তাহলে 100 যেহেতু এটা শতকরায় করছি তাহলে 100 টাকায় তার বেতন হচ্ছে হ্রাস পেয়ে হচ্ছে 80 টাকা। তাহলে 1 কত আর 120 কেন না যেহেতু তার বেতন বৃদ্ধি পেয়েছিল 20%, তাই জন্য 120 টাকা হচ্ছে 96 টাকা। এবার কি প্রশ্ন করেছে না শতকরা কত পরিবর্তন হলো। শতকরা মানে কি শতকরা কথার অর্থ হচ্ছে 100, তাহলে তার পরিবর্তিত বেতন হবে পরিবর্তিত বেতন যেহেতু শতকরায় আগে ধরে নিয়েছিলাম 100, এই 100 টাকা তার বেতন ছিল, তাহলে এখন প্রথমে বেড়ে তারপরে কমে তার বেতন এসে দাঁড়িয়েছে 96 টাকায়, তাহলে হচ্ছে 4 টাকা। তাহলে তার বেতন 4% হ্রাস পেল। কেন না জানছি যে 100 থেকে 96টা কম, তাই জন্য এখানে লিখতে হবে যে বেতন 4% হ্রাস পেল। ধরো অঙ্কটা করার পর এরকম আসলো যে ধরো 104 টাকা হলো, তখন 104 মাইনাস 100 করে কি হতো না 4, তখন তার
4% তার মাইনেটা বৃদ্ধি পেল। তাহলে এইটা তোমরা বুঝে নেবে, যে দেখে নেবে যে অঙ্কটাতে কেমন আসছে, সেই অনুযায়ী তোমরা কিন্তু অঙ্কটা নিজেদের মতো করতে হবে। এই পর্যন্তই অঙ্কগুলো করানো থাকলো, তোমরা বাড়িতে অভ্যেস করবে। এর বাকি যে অঙ্কগুলো আছে সেগুলোও করবে। এর মধ্যে যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বা মেল করতে পারো। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। ভালো থাকবে। Thanks for watching. Don't forget to like, share and subscribe.